দর্শক, আজকে আমরা কথা বলছি সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিবের সাথে, যিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে সমানভাবে জনপ্রিয় হয়েছেন সংসদ সদস্য এবং একই সাথে পেয়েছেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব। একজন জনপ্রিয় ছাত্রনেতা, পরবর্তীতে একজন জাতীয় নেতা এবং এরপরে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। পুরো পথটা কেমন ছিল এটি যদি আমাদেরকে শুরুতে একটু বলতেন। ছাত্র রাজনীতিতে আমার পদার্পণ হচ্ছে অনেকটা স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। তখন আমরা যখন কলেজে পড়ি তখন আমাদের মনে হতো যে দেশে গণতন্ত্র আমার অধিকার একজন রাষ্ট্রপ্রধান কেড়ে নিয়েছে, সুতরাং তা আন্দোলন সংগ্রাম করে তাকে হটাতে হবে। সেই মানসিকতা নিয়ে রাজনীতিতে পদার্পণ। এবং রাজনীতি করতে যেয়ে যখন আমাদের যাদের সাথে মিছিল মিটিং করেছি তাদের একটা অংশ জাতীয়তাবাদী ছাত্রদের সাথে সম্পৃক্ত ছিল, তাদের সাথে চলাফেরা করতে করতে তখন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি একটা দুর্বলতা ছিল, সেই থেকেই ছাত্রদলের সাথে সম্পৃক্ত হওয়া, মানে অনেকটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি ভালোবাসা, দুর্বলতা এবং বাংলাদেশের প্রতি, বাংলাদেশের গণতন্ত্র প্রতি একটি যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে, সেই মানসিকতার মধ্য দিয়ে আসলে ছাত্র রাজনীতিতে পদার্পণ। আর এই ছাত্র রাজনীতির বিভিন্ন পদ পদবিতে যেহেতু আমার মধ্যে গণতান্ত্রিক একটা মানসিকতা ছিল এবং আমি চাইতাম যে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হবে, বাংলাদেশ গণতান্ত্রিক থাকবে, বাংলাদেশের মানুষ তার কথা বলার অধিকার ফিরে পাবে, সেই কাজ করতে করতে একটা সময় নিজেও যখন ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হলাম তখন এই যে জাতীয়তাবাদী আদর্শকে বুকে ধারণ করে ছাত্র হাঁটি পা করে ছাত্র রাজনীতির সাথে শুরু করলাম। করতে করতে একটা সময় দল আমাকে মনে করলো, তাদের বিবেচনা মনে হলো যে আমি জনগণের একজন প্রতিনিধি হওয়ার হয়তো বা যোগ্যতা আছে বা দল মনে করেছে, সেই কারণে আমি নমিনেশন চাইনি, দল আমাকে নমিনেশন দিয়েছে। মানুষ আমাকে এলাকার ছেলে, তাদের ঘরের সন্তান হিসাবে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, সেভাবে জনপ্রতিনিধি হওয়া। আর যেহেতু আমি এই এলাকায় প্রায় 55 বছর যাবৎ বসবাস করি, জন্মের পর থেকে বেড়ে উঠেছি, আর 38 বছর যাবৎ রাজনীতিতে সম্পৃক্ত রয়েছি। এখন আমি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, একজন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলাম, ঢাকা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত প্রথম যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছি, মহানগর ছাত্রদলের সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করেছি। বৃহত্তর সবুজবাগ থানা যে অঞ্চল, সবুজবাগ, খিলগাঁও, মুগদা, রামপুরা, সেই থানা ছাত্রদলের সভাপতি, সাংগঠনিক সম্পাদক ছিলাম। এমনকি এই ওয়ার্ডেরও সভাপতি ছিলাম, এই বাসা ও মাদারটেক যে ওয়ার্ড, এবং যেই বাসা নিয়ে কথা বলছি এই ইউনিটেরও ছাত্রদলের আমি সভাপতি ছিলাম। দীর্ঘ এই রাজনৈতিক পথ চলাতে মানুষের খুব কাছাকাছি ছিলাম। নির্যাতন, নিপীড়ন, প্রায় 150 মামলার আসামি হতে হয়েছে, শতাধিক মামলার আসামি ছিলাম, 7 বার কারাগারে গিয়েছি, 8 বছর সাজা হয়েছিল, প্রায় 86 দিন ডিবি রিমান্ডে ছিলাম। আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, 2 বার গুলি করা হয়েছে, একবার 4টে গুলি আমার দেহে। মানুষ এই নির্যাতন, নিপীড়ন সব কিছু, আমার পথ চলা, আমার রাজনৈতিক, আমার যে আদর্শ এবং আপসহীন মানসিকতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমনিভাবে কখনোই এদেশের মানুষের প্রশ্নে দেশে আপোষ করেনি, আমিও সেরকম একটা আপসহীন মানসিকতা নিয়ে বড় হচ্ছিলাম। সেই করতে করতে মানুষ একসময় আমাকে তাদের নিজের সন্তান হিসাবে, এলাকার ছেলে হিসেবে ঘরে ভালোবেসে তাদের প্রতিনিধি হিসাবে আমাকে জয়যুক্ত করেছে, ভোট দিয়েছে। আমরা একটা জিনিস দেখতে পাই যে প্রতিহিংসা রাজনীতি সবসময় চলে, বিরোধী দলের প্রতি এক ধরনের আক্রমণাত্মক অথবা এক ধরনের ক্ষোভ থাকে, কিন্তু আপনার ক্ষেত্রে সবাই যেটা দেখতে পাচ্ছে সেটা হচ্ছে আপনি দল মত নির্বিশেষে সব ধরনের মানুষের কাছে, সব দলের মানুষের কাছে জনপ্রিয়। কিভাবে এটা সম্ভব? যেটি হচ্ছে যে আমি রাজনীতিকে সবসময় পজিটিভভাবে চিন্তা করি। আমি আসলে আমি যেমন বলি যে রাজনীতি আমার কাছে ক্ষমতা না, রাজনীতি হচ্ছে আমার কাছে মনে হয় যে একটা দায়িত্ব, আর জনপ্রতিনিধি হচ্ছে জবাবদিহিতা এবং সেবা। আর আমার কাছে যেমন আমি নির্বাচিত হয়েছি, আমার কাছে এখন মনে হয় যে যারা আমাকে ভোট দিয়েছে, যারা ভোট দেয়নি, আমি মনে করি যে আমি সবারই প্রতিনিধি। কারণ হচ্ছে সবার অধিকার বাস্তবায়ন করার, সবাই এই এলাকার উন্নয়নের জন্য যারা কাজ করতে চায়, এলাকার উন্নয়ন যারা চায়, তাদের সবাইকে নিয়ে আমি কাজ করতে চাই।
আমি রাজনৈতিকভাবে অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করলে আমি প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। আমি এই প্রতিহিংসার রাজনীতি আসলে আমার চরিত্রের মধ্যেই নাই, যে কারণে আসলে আমার এটা এরকম না যে আমি মানে এটা রাজনৈতিক কারণে বলছি, আসলে আমি প্রতিহিংসার রাজনীতি করি না। এবং আমার মনে হয় যে আমার যখন সুযোগ থাকে কারো উপকার করার, সমাজের কোনো দায়িত্ব পালন করে কোনো, তখন আমার মনে হয় যে সেই সুযোগটা কাজে লাগানো উচিত আমার। কারণ আমি যখন এই সুযোগ পাই, যে আমার মনে হয় যে এই সুযোগ সবসময় আসে না। যখন সুযোগ পাই যে আমার একটা কথা বললে, আমি একজনের জন্য একটু পরিশ্রম করলে, একটু সময় দিলে, সেই লোকটার পাশে দাঁড়ালে সেই লোকটার উপকার হবে, তা আমি মনে হয় যে সেই সুযোগটা আমি কেন গ্রহণ করব না। এবং সে আমার একটু কথা, আমার একটু কাজে, আমার একটু পরিশ্রমে যদি সমাজের অথবা দেশের অথবা এলাকার বা ব্যক্তিগতভাবে কারো কোনো উপকার হবে, আমার মনে হয় তখন মনে হয় যে না, সেই কাজটা আমি করি। এই যে ভিতর থেকে একটা ভালো কাজের প্রতি করার যে একটু মানসিকতা, এটাই আসলে আমাকে বড় অনুপ্রেরণা যোগায়, আমাকে ভালোর সাথে থাকার সুযোগ করে দেয়। আপনি একজন সৎ রাজনীতিবিদ হিসেবে সবার কাছেই সমাদৃত, কিন্তু আমাদের যে মন্ত্রণালয়গুলো আছে এবং আমাদের যে আমলাতান্ত্রিকতা, এখানে কিন্তু অনেক দুর্নীতির জায়গা থাকে এবং এই জায়গাগুলো খুবই চ্যালেঞ্জিং। তো আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, এই জায়গায় এই দুর্নীতিগুলোর সাথে আসলে আপনারা কিভাবে ফেস করবেন এই বিষয়গুলো? দেখুন, আমরা তো প্রায় মানে অফিস ডে হিসাবে হচ্ছে 8 দিন, আজকে 8 দিন অতিবাহিত হলো। আর আমরা এখনও মানে মন্ত্রণালয় আমাদের যেহেতু প্রায় 3টি মন্ত্রণালয়, 4টা অধিদপ্তর আছে এবং আমি ব্যক্তিগতভাবে 2টা মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত। আমাদের দলের চেয়ারম্যান এবং বর্তমান নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আপনারা দেখছেন, উনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে যেমন একটি গণতান্ত্রিক বাংলাদেশের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তেমনিভাবে তিনি নিজে প্রতিদিন সচিবালয়ে 9টার সময় আসেন, প্রায় 4:30 5টার সময় বের হন, এবং তিনি প্রতিটি মন্ত্রণালয়ের যারা কাজ করছেন তাদেরকে তিনি তদারকি করছেন। এবং তিনি চাচ্ছেন আগামী দিনে মানুষ একটি পজিটিভ, একটি অনেস্ট রাজনীতিকে প্রতিষ্ঠা করা, যেখানেই কোনো রকম দুর্নীতি, স্বজনপ্রীতি হয়েছে, তিনি সেই প্রতিটা মন্ত্রণালয়ে সেই খাতগুলি খুঁজে বের করছেন এবং কারা এগুলির সাথে সম্পৃক্ত এবং কোন কাজটি আসলে দেশের উন্নয়নের জন্য করা হয়নি, যে কাজটি হয়তোবা আমাদের দেশ স্বার্থবিরোধী, অথবা যে কাজটি করা হচ্ছে গোষ্ঠীগত কারো স্বার্থে, সেই কাজগুলি থেকে যাতে আমরা সবাই দূরে থাকে। যে কাজটি করলে মানুষের উপকার হবে, যে কাজটি করলে রাষ্ট্রের উপকার হবে, দেশ উপকৃত হবে, জনগণ উপকৃত, তিনি সবাইকে উৎসাহ প্রদান করছেন। শুধু উৎসাহ প্রদান করছেন না, তিনি কিন্তু সবাইকে দেখিয়ে দিচ্ছেন যে তোমরা এইভাবে কাজ করো, এইভাবে এই পন্থায় কাজ করলে এই মানে তুমি বৃহৎ কিছু চেয়ে, উনি চিন্তা করেন যে ছোটো কাজ করে বেশি লোকের উপকার কীভাবে যে যায়, ভালো একটা কাজ করে যাতে দেশ উপকৃত হয়, মানুষ উপকৃত হয়, এই যে পজিটিভ একটা রাজনীতি উনি আমাদের সবাইকে দিয়ে করিয়ে নিচ্ছেন। এর ফলে আসলে আমার মনে হয় যে যারা দুর্নীতি, স্বজনপ্রীতির সাথে জড়িত, যারা দেশের স্বার্থ চেয়ে নিজেদের স্বার্থ অথবা গোষ্ঠীর স্বার্থ বেশি করতো, তারা আস্তে আস্তে বুঝতে পারছে যে তারা যদি সেই কর্মের সাথে জড়িত থাকে, রাষ্ট্র কখনো তাদেরকে ক্ষমা করবে না। অথবা বর্তমান প্রধানমন্ত্রী সবার ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন, উনি কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পরেই বলেছেন যারা ভালো কাজ করবে, যাদের দ্বারা রাষ্ট্রের উপকার হবে, উনি যেই মানসিকতা, যে আদর্শে বিশ্বাস করুক না কেন, সবাইকে নিয়ে কাজ করবেন। তার মানে কি, উনি চাচ্ছেন যে ভালো মানুষগুলিকে বের করে নিয়ে আসতে, যাদের মধ্যে দেশাত্মবোধ আছে, যাদের মধ্যে কাজ করার, পজিটিভ কাজ করার মানসিকতা আছে, যারা দেশ এবং দেশের জনগণকে জন্য কিছু করতে চায়, সেই লোকগুলিকে উনি বের করে আনতে চান এবং সেই লোকগুলিকে নেতৃত্বের মাধ্যমে সেই যোগ্য লোকগুলিকে যোগ্য জায়গায় উনি দিয়ে কাজ করাতে চাচ্ছেন। সেটি হচ্ছে মূল লক্ষ্য। এবং সেই কারণে আমরা মনে করি যে যেহেতু আমাদের প্রধানমন্ত্রী চাচ্ছেন যে দেশকে একটি সুন্দর পথে পরিচালিত করতে, এবং আমরা যাদের তার আমরা সহযোগী, তাদেরকেও সার্বক্ষণিক মনিটরিংয়ের মধ্যে রাখেন। সুতরাং আমার মনে হয় যে ইনশাল্লাহ আমরা ভালোর দিকে যেতে পারবো, ভালো কিছু করতে পারবো। অতীতে আমাদের দেখা গেছে বড় ধরনের প্রজেক্ট, মেগা প্রজেক্ট, এই প্রজেক্টগুলো করতে গিয়ে অনেক সময় নকশায় ত্রুটি দেখা গেছে, অনেক সময় দেখা গেছে যে ওখানে প্রয়োজনীয়তা হয়তো নেই। এই ধরনের যে বিষয়গুলো, এগুলো হচ্ছে কমানোর জন্য অথবা এগুলো না হওয়ার জন্য, যেহেতু আপনি এখন দায়িত্বপ্রাপ্ত, আপনারা কি ধরনের? দেখুন, আজকেও আমাদের একটা ঈদকে উপলক্ষে একটা আমাদের
রেলপথ মন্ত্রণালয়ের সাথে মিটিং ছিল, এর আগে আমাদের নৌপথ মন্ত্রণালয় মিটিং হয়েছে, সড়ক পথের সাথে, সব জায়গায় কিন্তু আমরা একটি কথা বলছি যে বিভিন্ন বড় বড় মেগা প্রজেক্ট করে যেই প্রজেক্টগুলি দিয়ে বাস্তবায়ন মেগা প্রজেক্টগুলো হয়েছে কিন্তু এগুলির দ্বারা মানুষের কোনো উপকার হয় না, অথবা এরকম কিছু বড় বড় কাজ দুর্নীতি করা হয়েছে যেগুলির মাধ্যমে দেশ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা অলরেডি বলছি যে এরকম যে প্রজেক্টগুলি আছে সেগুলি চিহ্নিত করা, এবং এখনও যে চলমান রয়েছে এর মধ্যে এরকম কোনো কাজ থাকলে সেগুলি চিহ্নিত করতে আমরা চিহ্নিত করার চেষ্টা করছি, এবং চিহ্নিত করে সেই কাজগুলি বন্ধ করে যাতে আমরা সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে ভালো কিছু করতে পারি সেইগুলিকে আমরা প্রাধান্য দিচ্ছি। এবং আমরা কিন্তু একই কথা মন্ত্রণালয়ে বলছি যে আপনার ভালো যারা কাজ করতে চান, যারা দেশকে সার্ভ করতে চান, ভালো কিছু করতে চান, আমরা তাদের সাথে থাকব। আর যারা অতীতে করেছেন তারা এখনও ভালো হয়ে যান, আর যদি ভালো না হন তাহলে যার যা শাস্তি তাকেই ভোগ করতে হবে। এবং আমরা এই ধরনের যে এইসব কর্ম সেগুলি চিহ্নিত করার চেষ্টা করছি। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে ডিসেন্ট্রালাইজড করার কথা বলেছেন এবং বিভিন্ন স্থান থেকে যাতে মানুষের সেখানে কাজ করতে পারে এই বিষয়ে কথা বলেছেন। এই সম্পর্কে এই পরিকল্পনা ইতিমধ্যে উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে বিশেষ করে ট্রেনকে একটু জনপ্রিয়ভাবে জনপ্রিয়তা অর্জন করে ট্রেন লাইনটার, সেই কারণে উনি বলেছেন যে ঢাকা, নারায়ণগঞ্জ, টঙ্গী, গাজীপুর, তারপর নরসিংদী, মানিকগঞ্জ, তারপরে আপনার মাওয়া, এইসব বিভিন্ন এলাকা যেগুলিতে লোকগুলি যাতে ঢাকার আশেপাশে যারা রয়েছে এই ট্রানজিটটাকে খুব যাতে শক্তিশালী করা যায়, মানে এই পথটাকে যাতে জনপ্রিয় করা যায়, যাতে মানুষ ঢাকার বাইরে থেকেও এসে অফিস টাইমে আসতে পারে এবং অফিস করে যেতে পারে, সেই লাইনগুলিকে তিনি বেশি গুরুত্ব দিতে বলেছেন। মানে ট্রেন লাইনের এই ট্রেন লাইনটাকে তিনি অনেক বেশি জনপ্রিয় করতে চান। এই পরিবহনটাকে তিনি মানুষ যেহেতু এই অল্প পয়সায় এই ট্রেন পরিবহন করতে পারে এবং দ্রুততম যানজটমুক্ত দ্রুততম সময় আসতে পারে, সেই কারণে তিনি এইভাবে দেশকে চান যে আসলে ডিসেন্ট্রালাইজড করে অন্তত বিভিন্ন আশেপাশে জেলাগুলি থেকে এসেও যাতে ঢাকাতে অফিস করতে পারে বা মানুষ তার অন্যান্য কাজকর্মগুলি সেরে আবার চলে যেতে পারে দিনে দিনে এসে দিনে, সেই ট্রেনের ব্যাপারে তিনি সেই নির্দেশনা দিয়েছেন। এবং এছাড়া ঢাকার সড়ক পথে যেমন ঢাকার চতুর্দিকে চক্রাকারে যে আমরা রাস্তাটি এটি যাতে ত্বরান্বিত হয় এবং যাতে ঢাকার চতুর্দিক দিয়ে ঢাকায় ঢুকা যায় এবং এই ঢাকার ভিতরে যাতে না ঢুকেই বিভিন্ন বাইপাস দিয়ে চক্রাকারে রোড ঢাকার চতুর্দিকে বাইপাস দিয়ে যাতে বের হয়ে যাওয়া যায়, সেই ব্যবস্থায় তিনি সড়ক পথেও সেটি করতে চান। হ্যাঁ, আর নৌপথেও কিন্তু তিনি এরকম চিন্তাভাবনা করছেন যে শুধুমাত্র সদরঘাট ভিত্তিক না, হ্যাঁ, এটা বসিলা আরও কয়েক জায়গায় এটা যাতে আরও 2-3টা জায়গায় নৌঘাট করে সেগুলিকেও যাতে ডিসেন্ট্রালাইজড করা যায়। মানে যারা ঢাকাতে বিভিন্ন কাজকর্মের জন্য আসেন, যারা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য, তারা যাতে শুধু ঢাকাতে এসেই কাজ করে চলে যান, যাতে ঢাকাগামী একেবারে ঢাকায় এসে বসবাস করতে হবে, ঢাকায় এসেই থাকতে হবে কোনো কাজের জন্য, দিনের কাজ দিনে শেষ করে দিন। সেই জন্য তিনি সড়কপথ, রেলপথ এবং নৌপথ তিনটিকেই জনপ্রিয় করে তুলতে চান। একটা সম্পূরক প্রশ্ন করি, আপনি নিজেও সড়কে অনেক ভোগান্তি দেখেছেন, আপনার বাসার সামনে দিয়েও আপনি অনেক আন্দোলন করেছেন, কিন্তু এখন বিষয়টা হচ্ছে যখন আমরা কোনো উন্নয়নমূলক কাজ করতে যাই তখন কিন্তু সাধারণের কিছুটা দুর্ভোগ ঘটে, সেই বিষয়ে আপনার কি ধরনের? আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের যে সমস্যাটা, আমাদের আসলে বিকল্প রাস্তা থাকে না, আমাদের যে একটা রাস্তা থাকে এই রাস্তার উপরে আমরা যখন ওটা উন্নয়ন কর্মকাণ্ড চলে তখন আসলে মানুষ ভোগান্তির শিকার হয়। আরেকটি জিনিস দেখা যায় যে আসলে আমাদের সমন্বয়হীনতার অভাব রয়েছে, যে কোনো রাস্তা সিটি কর্পোরেশন করছে, পাশে দিয়ে দেখা যাচ্ছে যে ওয়াসা সেটি কাটাকাটি করছে, অথবা ওয়াসা সিটি কর্পোরেশন কাজ শেষ করে আরেকটা দেখা যায় পিডিবি হয়তো বা অন্যরা এসে এখানে রাস্তা খোঁড়াখুড়ি করছে। এই যে সমন্বয়হীনতা। আরেকটা হচ্ছে যে আমাদের দেখা যায় যে অনেক কাজে বৃষ্টির সময় শুরু হয়ে যায়, বৃষ্টির সিজনে, এটাও একটা আমাদের সমস্যা দেখা দেয়। আর অনেক সময় দেখা যায় যে একটি প্রজেক্ট শুরু করে সেই প্রজেক্টে যখন ঠিকাদার কাজ করে আমরা যখন সামাজিকভাবে তার বিরুদ্ধে সামাজিকভাবে আমরা আন্দোলন করি দ্রুত কাজটা করার জন্য, তখন ঠিকাদার এসে বলে যে আমরা তো স্যার বিল পাচ্ছি না, হ্যাঁ, আমাদের তো ফান্ড নেই,
তাই আমি স্যার কোত্থেকে কাজটা করব। আমরা যখন এরাও ওনার মানে কর্মকর্তাদেরকে জিজ্ঞেস করি, তারাও একই কথা বলে। তা আমার আসলে উচিত হচ্ছে যে কোনো কাজ করার সময় যে কাজটি শুরু করবে সেই কাজটি করার উপযুক্ত ফান্ড থাকলে কাজটি করা উচিত। আর ফান্ড না থাকলে রাস্তাকে খোঁড়াখুড়ি করে অসমাপ্ত অবস্থায় রেখে দিলে তখন মানুষ তো আসলে ভোগান্তির শিকার হয়। তো এই জন্য আসলে প্রতিটি মন্ত্রণালয়, প্রতিটি অধিদপ্তরের উচিত যে এই ব্যাপারে সজাগ থাকা, যে যেই কাজটি করার জন্য তাদের উপযুক্ত ফান্ড থাকলেই তার সেই কাজটি শুরু করা উচিত। কোনো কাজ অল্প শুরু করে দিয়ে তারপরে অসমাপ্ত অবস্থায় রাখলে সেটি আসলে আমরা সকলেই ভোগান্তির শিকার হই। প্রধানমন্ত্রী তারেক রহমান উনি নারীদের ট্রান্সপোর্টের বিষয়ে, পরিবহনের বিষয়ে কথা বলেছেন, নারীদের জন্য কি বিশেষ উদ্যোগ নেওয়া হবে, এই প্রসঙ্গে যদি আপনি সেটা হচ্ছে যে আসলে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি নারীর অধিকারকেও বাস্তবায়ন করতে চান এবং নারীকেও সামনের দিকে নিয়ে আসতে চান, এবং তিনি এই কারণে বিআরটিসি বাসগুলিতে যাতে নারীরা চালাতে পারে এরকম নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করে এই বাসগুলি তাদেরকে দিয়েও যাতে বাসগুলির পরিমাণ সেখানে ড্রাইভার, কন্ট্রাক্টর সবাই নারী থাকবে এবং তারা যাতে নারীদেরকে এগিয়ে নিয়ে আসা যায় সেই ব্যাপারে উদ্যোগ নিতেও তিনি নির্দেশনা দিয়েছেন, এবং ওই ব্যাপারটি নিয়েও আমরা কাজ করছি। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের এখানে একেবারে নারী ড্রাইভার রয়েছে, কিন্তু বাস চালানোর মতো বা বড় গাড়ি চালানোর মতো সেই ড্রাইভারের স্বল্পতা রয়েছে। সেই জন্য আমরা এখানে তাদেরকে ট্রেনিং দিয়ে আমরা যদি তাদেরকে পারদর্শী করে অভিজ্ঞ করে তুলতে পারি তাহলে আমরা সেই চেষ্টাও করছি যাতে নারীদের সামনে এগিয়ে নিয়ে আসা যায়। আমাদের বিকাশ সমস্যা প্রকল্প, তো এর আগে যেটা দেখা গেছিল যে ইন্টারিম সরকার যখন ছিল তখন বিভিন্ন ছাত্রদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে চুক্তিভিত্তিকভাবে কাজে লাগানো হয়েছে। এই ধরনের পরিকল্পনা কি আপনাদের থাকছে? যেমন আমরা যেটা চাচ্ছি বা আমাদের সরকার যেটা চাচ্ছে, সরকার প্রধান তারেক রহমান যেটা চাচ্ছেন, তিনি চাচ্ছেন যে আসলে আমরা বৃহৎ একটা অংশ উৎপাদনের মানে আমরা আমাদের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে যে আমরা যে কাঁচামালগুলি ব্যবহার করি তার অথবা আমরা যে সরঞ্জামগুলি ব্যবহার করি তার বৃহৎ একটা অংশই বাইরে থেকে আমদানি করে আনতে হয়। হ্যাঁ, যে কারণে উনি চাচ্ছেন যে আসলে আমদানি নির্ভরতা কমিয়ে আমরা যাতে এগুলিতে নিজস্ব প্রোডাকশনে যেতে পারি অথবা বাইরের থেকে ইনভেস্টমেন্ট এনে যাতে এখানেই সেগুলি উৎপাদন করে আমরা যাতে বেকারত্ব একটা বিশাল অংশকে কাজে লাগাতে পারি। আর এছাড়া বিভিন্ন জায়গায় যেখানে লোকবলের স্বল্পতা রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে সেগুলিকে চিহ্নিত করে সেগুলির যাতে নতুন চাকরির সৃষ্টি করে নতুন আরও লাখ লাখ লোকের নতুনভাবে সেই ব্যাপারগুলি তিনি দেখছেন। এবং তিনি কিন্তু ইতিমধ্যে একটি কথা বলেছেন যে তিনি শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন চান, তিনি শিক্ষাকে কারিগরি এবং উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা করতে চান। তার মানে যে শিক্ষা ব্যবস্থার সার্টিফিকেট নির্ভর ছিল বা আছে সেই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে তিনি চান যে একটি ছাত্র লেখাপড়ার পাশাপাশি তার কারিগরি শিক্ষার মাধ্যমে সে যখন লেখাপড়া শেষ করবে তখন সে আসলে নিজে উদ্যোক্তা হবে, তাহলে চাকরিজীবী হতে পারবে, অথবা সে বিদেশ যেয়ে নিজস্ব অভিজ্ঞতাকে অথবা সে যে শিক্ষায় কারিগরি শিক্ষায় শিক্ষিত হলো সেটাকে দেশকে রিপ্রেজেন্ট করে সে নিজে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে, প্রতিষ্ঠিত পরিবারকেও সহযোগিতা করতে পারবে। তিনি সেরকম একটি শিক্ষা ব্যবস্থায় কিন্তু বাস্তবায়ন করতে যাচ্ছেন। অঞ্চলটি দীর্ঘদিন ধরে একটু পিছিয়ে পড়া অনগ্রসর এলাকা হিসেবে বলা হয়, তো এখানকার খালগুলো আপনারা পুনর্খনন করতে যাচ্ছেন, পুনর্গঠন করতে যাচ্ছেন, এইটার বিষয়ে আমরা কি জানছি? দেখুন, এটিও আমাদের আসলে নির্বাচনে একটি প্রতিশ্রুতি। দুটি খাল রয়েছে, একটি মান্ডা খাল আর একটা জিলানি খাল। তো এই দুটি খাল এবং দিয়ে আমরা যদি এই দুটি খালকে আবর্জনা মুক্ত করতে পারি, এই দুইটা খালের যদি পানি প্রবাহ সচল করতে পারি এবং দুটি খালকে শুধু উদ্ধার না, খাল খনন করার মাধ্যমে যারা অবৈধ দখলদার তাদেরকে উচ্ছেদ করে শুধু খাল খনন করেই না, আমরা খালগুলো উদ্ধার করার সাথে দুই পাশে যে ওয়াকওয়ে তৈরি করতে পারি, তাহলে আমরা এই খালের পানি প্রবাহ যেমনিভাবে রাখবো পরিবেশটাকেও উন্নত করতে পারি। তো ইতিমধ্যে সিটি কর্পোরেশনের সাথে আমরা কয়েকবারই বসেছি। সিটি কর্পোরেশন তারা আমাকে আশ্বস্ত করেছেন এবং ইতিমধ্যে সিটি কর্পোরেশন কাজ শুরু করে দিয়েছেন, বিশেষ করে রন্দিপাড়া থেকে ত্রিমোহনী এই অংশে
সেটি হচ্ছে যে এক পাশ উদ্ধার করা হচ্ছে, রাস্তার অন্য পাশগুলিকে কাজ করা হবে। আমার মনে হয় যে এটি প্রায় 4টি পার্টে এই কাজটি সমাপ্ত হবে। তবে প্রথম ধাপের কাজ ইতিমধ্যে মানে যেসব জায়গায় ময়লা আবর্জনা ফেলে খালগুলিকে একেবারে পানি বন্ধ সেগুলিকে উদ্ধার করা হচ্ছে এবং পরবর্তী পর্যায়ে এই খালগুলি পুরোপুরি উদ্ধার করার মাধ্যমে ওয়াকে তৈরি করে তাই আসলে ধাপে ধাপে প্রথম হয়তো এক একটা ধাপ বাস্তবায়ন করতে আমাদের 6 মাস 1 বছর লাগবে। দেখা যাবে যে আমরা 2028-এর মধ্যে, কিন্তু 6 মাস 1 বছর পরে এটা দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে যে এইগুলি পানি প্রবাহ যে ঠিক হচ্ছে বা আমরা যেগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা জায়গায় নিয়ে আসতেছি 6 মাস 1 বছরের মধ্যে এটার প্রতিটা দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে। এটার কারণ হচ্ছে যে আমরা ঢাকাকে শুধু জলবদ্ধতা মুক্ত করতে চাই। ঢাকা 9কে যেমনি চাই ঢাকাকেও চাই। এই জলবদ্ধতা মুক্ত করতে পারলে আমরা দীর্ঘদিনের এই পানিবন্দির একটি অভিশাপ বা জলবদ্ধতার অভিশাপ থেকে নিজেদের মুক্ত করতে পারবো। সামনে ডেঙ্গুর মৌসুম, আপনারা কীরকম চিন্তা ভাবনা করছেন? দেখেন ইতিমধ্যে দেখেছেন যে আমরা এই ঢাকা 9কে যানজট মুক্ত করতে যে আমি কিন্তু কিছু উদ্যোগ নিয়েছি। আপনার রাস্তাঘাটে আসলে দেখতে পারবেন অনেকেই বিভিন্ন ধরনের পোশাক পরে দাঁড়িয়ে আছে এবং তাই আমাদের ঢাকা 9 কিন্তু এখন ইফতারের সময় কোনো যানজট লাগে আমরা সারাদিনেই প্রতিটা মোড়ে মোড়ে আমরা কিছু স্বেচ্ছাসেবক দিয়েছি দলীয়ভাবে এবং তারা কিন্তু সারাদিন কাজ করছে যাতে এই যানজট থেকে মুক্ত করা যায়। তেমনিভাবে আমরা খালগুলি পুনরুদ্ধারের কাজ করছি, তেমনিভাবে আমাদের এই হাসপাতালগুলি যাতে আরও উন্নত করা যায় 500-1000 শয্যা বিশিষ্ট সেই কাজগুলি আমরা করছি। আর আমরা কিন্তু ইতিমধ্যে ঢাকা সিটি ও দক্ষিণ সিটি কর্পোরেশন মশা নিধন এবং পরিষ্কার পরিচ্ছন্ন যে অভিযান শুরু করেছে তার প্রথম কর্মসূচিটিকে আমরাই নিয়েছি। সুতরাং আমাদের নিজস্ব উদ্যোগও আছে, সাথে সাথে সিটি কর্পোরেশন, যদিও আসলে সিটি কর্পোরেশন দক্ষিণের জড়বল এবং সরঞ্জাম সব কিছু অপুতুল মানে এবং ফান্ডের সমস্যাও সিটি কর্পোরেশন দক্ষিণে রয়েছে, যে কারণে সিটি কর্পোরেশনে আমরা থেকে ওইভাবে সাপোর্ট পাচ্ছি না। যদিও আগের যারা ছিল তাদের ওইভাবে জবাবদিহিত ছিল না, তো বর্তমান প্রশাসক আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি আমাদেরকে সব ব্যাপারে সহযোগিতা করবেন। তা আমরাও আসলে চাই ঢাকা 9কে আসলে মশক মুক্ত করা এবং আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা এলাকা ভিত্তিক জনসচেতন তৈরি করে তাদেরকে উদ্বুদ্ধ করে তাদেরকে নিয়ে এলাকা ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক আমরা আগামী দিনে এই কাজটিও আমরা করব। যেহেতু আমরা যানজট মুক্ত করতে পেরেছি, খাল পুনরুদ্ধারের কাজ শুরু করে দিয়েছি এবং মশক নিধনের পরিষ্কার পরিচ্ছন্ন শুরু করেছি, সুতরাং আমরা আগামীতে মশা নিধন করার যে কর্মকাণ্ডগুলো আছে ইনশাল্লাহ আমরা ওয়ার্ড ভিত্তিক সেগুলিও করব। শেষ প্রশ্ন যেটা আমরা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনি অনেক সফল একজন মানুষ এবং সব কিছুর পরেও খুব সাধারণ জীবনযাপন করে, মানুষ খুবই পছন্দ করে। এইটা আসলে কিভাবে আসে, মানে আমাদের নতুন জেনারেশন যারা আসলে মানে আমি সফলতার সঙ্গ বুঝি আমি যখন থাকবো না তখন যদি মানুষ বলে যে লোকটা ভালো ছিল অথবা এই এলাকার উন্নয়নের জন্য ভালো কিছু করেছে, সেদিন আমি মনে করি আমি সফল হব। এর আগ পর্যন্ত আমি নিজেকে সফল বলতে চাই না, তবে আমি সবসময় শুকরিয়ার মধ্যে থাকতে চাই, ভালোর সাথে থাকতে চাই, ভালো কিছু করতে চাই এবং ভালো কিছু করার একটা মানসিকতা আমাকে সবসময় থাকে। আর আমি আসলে মনে করি যে যখনই আমি যে পদ পদবিতে থাকি, যে দায়িত্বে থাকি, এটিকে কখনোই আমি নিজেকে ক্ষমতার মধ্যে নিতে চাই না, এটা দায়িত্বের মধ্যে নিতে চাই। তখন দায়িত্বের মধ্যে নিতে চাই তখন আমাকে মনে হয় যে দায়িত্বটিকে আমি সঠিকভাবে পালন করছি কি না। সুতরাং মানুষের যত বেশি আমি কাছাকাছি যেতে পারবো ততই বেশি মানুষ আমাকে আপন মনে করবে। হ্যাঁ, তার মানে কি, মানুষ আমার কাছে যখন আপন মনে করবে তাদের দুঃখ দুর্দশার কথাগুলি আমাকে বলতে পারবে, আমার কোনো ভায়া মিডিয়া তখন লাগবে না। আমি মনে করি যে আমার সেই কাজগুলি আমার জন্য করা সহজ হবে। সেই কারণে ওই মানসিকতা পোষণ করতে করতে আমি আগেও যেরকম ছিলাম এখনও সেরকম আছি। বাকি সময়টা দায়িত্ব পালন করছি, কিন্তু মানসিকতার দিক দিয়ে আমি একই রকম থাকতে চাই। নতুন প্রজন্মে যারা রাজনীতিতে আসছে তাদের জন্য দুটো কথা আমার হচ্ছে যে আসলে যারা আমাদের যে কাজকর্মগুলি, আমরা তো বাংলাদেশকে গড়তে চাই ভবিষ্যৎ প্রজন্মের জন্যই। সুতরাং এই তরুণ প্রজন্মকে যদি আমরা সম্পৃক্ত না করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের নেক্সট বাংলাদেশ গড়তে পারবো না। সুতরাং আমরা যে কোনো কাজের সাথে সাথেই আমরা কিন্তু তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে চাই এবং তরুণ প্রজন্ম আমাদের সাথে ইতিমধ্যে সম্পৃক্ত হয়েছেও। যেমনিভাবে রাষ্ট্রের জন্য কাজ করে চলছি তেমনিভাবে কিন্তু এলাকার কাজগুলি করে চলছি। সুতরাং আমার মনে হয় তরুণ প্রজন্মরা এখন নিজেরাই এসে বলে আমাদেরকে প্ল্যান দেয়, এটা করি এটা করি এটা করি। এই যে তারা আমার কাছে এসে
এলাকার জন্য, দেশের জন্য, তাদের সমাজের জন্য কিছু করতে চায়, এই আমার মনে হয় যে এটা আমি যে একটু সবার সাথে চলাফেরা করি, সবার সাথে খুব ফ্রিলি করি, তারাও চায় যে আসলে শেয়ারিংটা আসতে। এবং এটাই আমি মনে করি, এই শেয়ারিংটা আমি যত বেশি থাকতে পারবো, তাদের থেকে যত বেশি আইডিয়া নিয়ে তাদেরকে যত বেশি কাজে লাগাতে পারবো, ততই আমরা আগামী দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বপ্নের বাংলাদেশ এবং তারেক রহমানের, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা 31 দফার ভিত্তিতে আগামীর বাংলাদেশকে আমরা নির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।